হ্যালো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি ২৬ এবং এইচএসসি ২৭ ব্যাচের শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে আমাদের আজকের টেস্ট পরীক্ষা পরবর্তী এবং ফাইনাল রিভিশন, যেখানে হচ্ছে বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন এবং শীর্ষস্থানীয় কলেজগুলোর টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করা হবে। তো সেই প্রথম আমাদের কমার্সের গ্রুপ সাবজেক্টের আজকে প্রথম ক্লাস, অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের প্রথম ক্লাস দিয়ে আমরা আমাদের এই টেস্ট পরীক্ষা পরবর্তী ফাইনাল রিভিশন ব্যাচের যাত্রা শুরু করছি। এবং এই ক্লাসটা হচ্ছে সবার জন্যই উন্মুক্ত, বিশেষত আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছে তারা তো দেখবেই, পাশাপাশি এইচএসসি ২৬-এর যারা পরীক্ষা দিবেন, হয়তোবা যে কোনো কারণবশতই আপনার হয়তোবা টেস্ট পরীক্ষা যে কোনো কারণে খারাপ হলেও হতে পারে, টেস্ট পরীক্ষাতে আশানুরূপ নাম্বার আমরা অনেকেই পাই নাই এবং শেষ মুহূর্তে অপেক্ষায় বসে আছি যে কোনোভাবেই হোক বোর্ড পরীক্ষায় তো একটু ভালো ফলাফল করতেই হবে। সো বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য টেস্ট পেপার সমাধানের তো আর কোনো বিকল্প নেই। তো এই টেস্ট পেপার সমাধান করার জন্যই হচ্ছে আমাদের এই লাইভ ক্লাস। তো যারা যারা ক্লাসে জয়েন করছেন সবাইকে একটু অনুরোধ করব আমাকে একটু জানাতে যে সবাই ঠিকমতো আমাকে শুনতে পাচ্ছেন কি না, বোর্ডের লেখা সবাই স্পষ্ট দেখতে পাচ্ছি কি না। আজকের ক্লাসে আমরা অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার পাশাপাশি সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করব। আমাদের বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন এবং হচ্ছে এই বছরের টেস্ট পরীক্ষা, একটা শীর্ষস্থানীয় কলেজ, নামটা শুরুতেই বলে রাখি, নটরডেম কলেজের এই বছর যে টেস্ট পরীক্ষার প্রশ্নটা হয়েছে সেটা ইনশাল্লাহ আমরা আজকের ক্লাসে যতটুকু সম্ভব সমাধান করার চেষ্টা করব। সো এই রকমের একটা গুরুত্বপূর্ণ ক্লাসে যারা যারা জয়েন করছেন সবাই অবশ্যই যার যার প্রোফাইলে ক্লাসটা একবার অন্তত শেয়ার করে রাখবেন এবং সম্ভব হলে আপনাদের কলেজের কোনো গ্রুপে থাকলে অথবা আপনার কোনো ফ্রেন্ড যদি থাকে পরিচিত, তাকে আপনি মেনশন করতে পারেন এই ক্লাসটা। সো সবাই জয়েন করার পর্যন্ত আমরা কিছুক্ষণ অপেক্ষা করতে চাই। সবাই একটু যারা যারা জয়েন করছেন খাতা কলমটা একটু রেডি রাখেন, হাতের কাছে ক্যালকুলেটরটা নিয়ে রাখেন এবং স্কেল লাগবে, পেন্সিল লাগবে, যেহেতু আমরা হচ্ছে সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো দাগ কাটার, ছক আঁকার তো কিছু ব্যাপার স্যাপার আছেই। সো সবাই একটু তাড়াতাড়ি ক্লাসে চলে আসবেন। আমাদের আজকে থেকে যেই টেস্ট পেপার সমাধানের ক্লাস শুরু হচ্ছে, আমাদের আগামী ৩১ তারিখ পর্যন্ত টানা এই ফ্রি ক্লাসগুলো চলবে। সো আমাদের কমার্সের গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো হচ্ছে এই রাত ৮টা ১০ মিনিটে, আর এছাড়াও যারা বাংলা, ইংরেজি বা আইসিডি ক্লাস করবেন প্রতিদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আমাদের এই এডুকেশন পেজ থেকে আপনারা এই ক্লাসগুলো করার সুযোগ পাবেন। ওকে, যারা যারা জয়েন করছেন, তারেক হোসেন জি, ওয়ালাইকুম সালাম, একটু সবাইকে ফ্রেন্ডদেরকে মেনশন করেন। ওকে, সবাই একটু তাড়াতাড়ি ক্লাসে চলে আসি। আমরা আজকের ক্লাসে যা শিখতে যাচ্ছি সেটা সবার শুরুতে একটু যদি আমরা দেখে নেই। আমরা আজকের ক্লাসে হচ্ছে 3টা বোর্ড পরীক্ষার প্রশ্ন এমসিকিউ, বিশেষত এমসিকিউ আমরা হচ্ছে শিখব। তার পাশাপাশি আমরা হচ্ছে সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই এমসিকিউ হয়তো বা মোটামুটি কয়েকটা গুরুত্বপূর্ণ বাছাই করা কিছু পড়লেই কমন পড়ে, কিন্তু সৃজনশীল প্রশ্ন অংশের মধ্যে যে ৭০ নাম্বার, এই ৭০-এ যাতে আপনি সর্বোচ্চ নাম্বার পেতে পারেন সেই টেকনিকগুলো নিয়েই আমরা হচ্ছে আজকের ক্লাসে আলোচনা করব। আর পাশাপাশি এমন কিছু এমসিকিউ আমরা ক্লাসে প্র্যাকটিস করব যেই এমসিকিউগুলো আপনার বোর্ড পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। বোর্ড পরীক্ষাতে সাধারণত যেই টাইপের এমসিকিউগুলো আসে, সবাই আমরা যেটা জানি যে বিগত বছরের বোর্ড প্রশ্ন পড়লে মোটামুটি কমন পড়ে। হ্যাঁ, বিগত বছরের বোর্ড প্রশ্ন পড়লে আপনার কমন পড়বে কয়টা প্রশ্ন? 22টা বা 23টা, 22-23টা প্রশ্ন হচ্ছে পরীক্ষার হলে মোটামুটি সবাই অ্যান্সার করতে পারবে। ক্লাসের যে ফার্স্ট বয় সেও পারবে, ক্লাসের যে লাস্ট বয় সেও মোটামুটি অপু 10-20 করে গুণে হিসাব করলে 22-23টা সবার কারেক্ট হয়। কিন্তু যদি আপনি অ্যাকাউন্টিংয়ে A+ শিওর করতে চান, আপনার টার্গেট থাকা উচিত এমসিকিউ অংশে যে 30 মার্ক, এমসিকিউ অংশে 30-এর মধ্যে কমপক্ষে 28 বা 29 নাম্বার আপনাকে পাওয়ার টার্গেট করতেই হবে। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল স্টুডেন্টরা যেই পরিমাণ নাম্বারটা পায় তার চাইতে খুব বেশি না, 5 থেকে 6টা নাম্বার আপনাকে বেশি পাওয়া লাগবে। 5 থেকে 6 নাম্বার, এই যে আপনি এই জায়গাতে বেশি যদি ধরে রাখতে পারেন,
তাহলেই দেখা যায় যে আপনার সৃজনশীল অংশ যদি কোনো কারণবশত একটু খারাপ হয়েও যায়, এখানের এই 5-6 নাম্বার কিন্তু আপনাকে A+ পাইতে বেশ সহায়তা করবে। সো আমরা আজকের ক্লাসে যা যা পড়বো সেটা তো একবার বলেই নিলাম, আরও একবার সবাইকে জানায় রাখতে চাই যারা যারা জয়েন করছেন এখন পর্যন্ত আমরা বোর্ড MCQ সমাধান করব, পাশাপাশি গুরুত্বপূর্ণ নটরডেম কলেজের এই বছরের টেস্ট পরীক্ষার কোশ্চেন সমাধান করব। সো HSC 26 ব্যাচের যারা যারা জয়েন করছেন আপনাদের জন্য ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি HSC 27 ব্যাচের যদি কেউ থেকে থাকেন তারাও চাইলে ক্লাসটা করতে পারেন, কোনো সমস্যা নাই। সবাই একটু তাড়াতাড়ি ক্লাসে চলে আসবেন এবং যারা যারা জয়েন করছেন অবশ্যই ক্লাসটা শেয়ার করবেন। ক্লাস যদি আপনি শেয়ার না করেন তাহলে আপনি A+ পাইলেন, কিন্তু আপনার বন্ধু বান্ধব যদি A+ না পায় তাহলে কেমনে হবে? সবাইকে নিয়েই তো A+ পাইতে হবে। ওকে যারা যারা আসছেন ক্লাসে, ওকে আসেন শুরু করি, আমরা ক্লাসের আলোচনা শুরু করি। এর মধ্যে আশা করি যারা যারা ক্লাস করার মতো অলরেডি জয়েন করে যাবে, যদি আমাদের পেজ থেকে অলরেডি আরও একটা বিষয়ের ক্লাস চলতেছে, ওইখানে হয়তো অনেকের নজর থাকলেও থাকতে পারে। যাই হোক, আশা করি খুব দ্রুতই সবাই এর মধ্যে জয়েন করে যাবেন। খেয়াল করেন, আমরা শুরু করছি এই বছরের ঢাকা বোর্ডের পরীক্ষায় আসা, ঢাকা বোর্ড HSC 2025 ঢাকা বোর্ডের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের যে MCQ প্রশ্ন, আমরা এইটা দিয়ে শুরু করব আমাদের ক্লাসের আলোচনা। যদিও এই ঢাকা বোর্ডের বিগত বছরের যে MCQ প্রশ্নটা খুবই সহজ, ঢাকা বোর্ডের প্রশ্ন অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছর সহজই এসে থাকে। সো সহজ প্রশ্ন দিয়ে শুরু করেন, কিন্তু শেষটা কিন্তু সহজ হবে না। শেষের দিকে ঢাকা বোর্ডের কয়েকটা প্রশ্ন আমরা সমাধান করার পরে চলে যাব এই বছর অর্থাৎ HSC 2025-এর বোর্ড পরীক্ষায় সবচাইতে কঠিন প্রশ্ন আসছে যে দুইটা বোর্ডে। একটু নাম দুইটা লিখি, নাম দুইটা লিখলেই আশা করি আপনারা সবাই আমার সাথে একমত পোষণ করবেন। এই খেয়াল করেন, দুইটা বোর্ডের নাম লিখলাম আমি, একটা হচ্ছে কুমিল্লা বোর্ড আর একটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড। কুমিল্লা বোর্ডের MCQ পরীক্ষার প্রশ্ন আর হচ্ছে ময়মনসিংহ বোর্ড পরীক্ষার MCQ প্রশ্ন। ভাই যদি আপনি সমাধান করে 20-এর বেশি নাম্বার পান, 20-এর বেশি নাম্বার যদি আপনি পান তাহলে বুঝবো ভাই আপনি লিজেন্ড। কারণ এই যে বিগত 2025 সালের যে দুইটা বোর্ড পরীক্ষার প্রশ্ন কুমিল্লা আর ময়মনসিংহের এত কঠিন আসছে, এর এত বেশি পরিমাণে ম্যাথমেটিক্যাল টার্ম, এত বেশি পরিমাণে ভিতরগত কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আপনি সমাধান করতে পারবেন না, এমন টাইপের জটিল MCQ আসছে এই কুমিল্লা বোর্ডে আর হচ্ছে ময়মনসিংহ বোর্ডে। সো আজকের ক্লাসে আমরা এই কুমিল্লা এবং ময়মনসিংহ বোর্ডেরও কয়েকটা এরকমের বাছাই করা প্রশ্ন সমাধান করব সবাইকে নিয়ে। আসেন শুরু করি। যারা যারা ক্লাসে জয়েন করছেন সবাই চেষ্টা করবেন সামনে যে প্রশ্নগুলো আসতেছে সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর যদি আপনার জানা থাকে আপনি একটু কমেন্টে লিখে দেওয়ার চেষ্টা করবেন। ওকে আসেন, যারা যারা ক্লাস করছেন সবাই একটু শেয়ার করব ক্লাসটা, সবাই ক্লাসটা একটু কাইন্ডলি শেয়ার করব। ওকে আসেন আলোচনা শুরু করি। প্রথম যে প্রশ্ন আমাদের ঢাকা বোর্ড 2025-এর প্রশ্ন, এটা হচ্ছে উৎপাদন ব্যয়, এই টপিক থেকে আসা প্রশ্ন। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে পরোক্ষ কাঁচামাল এইটা কোন ধরনের উপরিব্যয়? এবছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন। ওকে আসেন কোশ্চেনের সমাধান করার চেষ্টা করি। যারা যারা জয়েন করছেন কমেন্টে উত্তর জানাবেন। পরোক্ষ কাঁচামালটা হচ্ছে যেটা সরাসরি দৃষ্টিগোচর হবে না সেরকমের উপাদানকে বলা হয় হচ্ছে পরোক্ষ কাঁচামাল। যেমন আমরা যদি চেয়ার তৈরি করি, চেয়ার তৈরি করার ক্ষেত্রে কাঠ এটা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, কিন্তু চেয়ার তৈরিতে ব্যবহৃত তার কাটা অথবা আলপিন এগুলাকে বলা হবে হচ্ছে পরোক্ষ কাঁচামাল। আর এই পরোক্ষ কাঁচামালকে কারখানা উপরিব্যয় এর অন্তর্ভুক্ত হিসেবে বিবেচনা করা হবে। কারখানা উপরিব্যয়ের মধ্যে আসবে কোনটা? পরোক্ষ কাঁচামাল। আসেন এবার পরবর্তী প্রশ্ন দেখি, কোয়েশ্চেন নাম্বার 2। বেশ সহজ একটা প্রশ্ন দিয়ে আমরা শুরু করলাম। ওকে 2 নাম্বার যে এবং 3 নাম্বার যে প্রশ্ন খেয়াল করবেন, এই দুইটাও প্রশ্ন আমাদের কোন জায়গা থেকে আসছে? উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান টপিক থেকে। দেখেন এখানে একটা উদ্দীপক দিয়ে দুইটা প্রশ্নের উত্তর বের করতে বলা আছে। 2 নাম্বারে বের করব কারখানা উপরিব্যয় আর 3 নাম্বার প্রশ্নে বের করব হচ্ছে আমরা প্রশাসনিক উপরিব্যয়। এবং এখানে এই যে প্রশ্নটা দেওয়া আছে বেশ সহজ প্রশ্ন, এবং দেখেন আপনাদের বুঝার সুবিধার্থে এখানে আমি নিচে সমাধান করে দিয়ে রাখছি। যারা হচ্ছে পিডিএফটা পাবেন ক্লাস শেষে তারা হচ্ছে এই যে সমাধানটা দেখলেই আমরা
নিজেরাই অ্যান্সার করে ফেলতে পারবো। আসেন এই অঙ্কটা আমি একটু বুঝাই দিচ্ছি আপনাদেরকে। এখানে কাঁচামালের পরিমাণ দেওয়া আছে, শ্রম ব্যয় দেওয়া আছে। আমরা জানি যে কাঁচামাল আর শ্রম বা মজুরি এই দুইটাকে যোগ করলে আমরা যেটা পাবো সেটার নাম হচ্ছে মুখ্য ব্যয়। তাহলে মুখ্য ব্যয় আসে কি কি যোগ করলে? কাঁচামালের ব্যয় এবং শ্রম বা মজুরির ব্যয়, 12 আর 8 এই দুইটা যোগ করলে 20,000 টাকা। এই হচ্ছে আমাদের মুখ্য ব্যয়ের পরিমাণ। মুখ্য ব্যয়ের সাথে আপনি এবার যোগ করবেন কারখানা উপরিব্যয়, যেটা প্রশ্নের মধ্যে সুন্দর মতো বলে আছে, এটা হবে মুখ্য ব্যয়ের 30%। তাহলে এই যে আমরা কারখানা উপরিব্যয় বের করতে চাচ্ছি, এই কারখানা উপরিব্যয়টা হবে যত টাকা আমাদের মুখ্য ব্যয় তার উপর কত পার্সেন্ট? 30% করা লাগবে। তো আমরা তো অলরেডি মুখ্য ব্যয় করে ফেলছি। মুখ্য ব্যয়ের পরিমাণ কত পাইছি আমরা? 20,000 টাকা। তাহলে সবাই একটু ক্যালকুলেশন করার চেষ্টা করেন। 20,000 এর 30%, 20,000 টাকা এর 30% করেন ক্যালকুলেটর চেপে, দেখেন আপনার উত্তর চলে আসবে। 20,000 এর 30% করলে আসে কত? 6,000 টাকা। তাহলে কারখানা উপরিব্যয়ের পরিমাণ উত্তরটা হবে হচ্ছে 6,000 টাকা। কারখানা উপরিব্যয়ের পরিমাণ উত্তর হচ্ছে 6,000 টাকা। দেখেন বুঝতে পারছেন কিনা? দেখেন তারপরে এই যে মুখ্য ব্যয়ের সাথে মাত্র যেটা বের করলাম কারখানা উপরিব্যয় কত? 6,000 টাকা। আসেন মান বসায় এখানে। 6,000 টাকা যদি আপনি যোগ করেন মুখ্য ব্যয়ের সাথে, কাকে যোগ করবেন? কারখানার উপরিব্যয়। কারখানার উপরিব্যয় এর পরিমাণকে যদি আপনি যোগ করেন তাহলে যেটা আসবে সেটার নাম হবে কারখানা ব্যয়, অথবা যার অন্য নাম উৎপাদন ব্যয় বলা যেতে পারে। কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয় এর পরিমাণ হবে দুইটার যোগফল, অর্থাৎ 26,000 টাকা। এইটা বের করার দরকার হচ্ছে এই কারণে, কারণ আপনার পরবর্তী যে কোশ্চেন 3 নাম্বার দেখেন বলছে প্রশাসনিক উপরিব্যয়, এটা হবে কারখানা ব্যয়ের 20%। তাহলে আমরা মাত্র যেটা বের করলাম কারখানা ব্যয় কত? 26,000 টাকা। এই 26,000 টাকার বের করবেন কত পার্সেন্ট? 26,000 টাকা এর 20% করলেই হবে। তাহলে 26,000কে গুণ দিবেন 20%, 26,000 এর 20% করে দেখবেন মান আসবে 5,200। 5,200 টাকা উৎপাদন ব্যয়ের একদম সহজ বেসিক থেকে আসা প্রশ্ন। এত সহজ প্রশ্ন যদি বোর্ড পরীক্ষাতে আসে আর আপনি যদি দ্রুত ক্যালকুলেশন করে উত্তর নিজে নিজে দাগাইতে না পারেন, যদি পাশের জনের অপেক্ষায় বসে থাকতে হয়, এই 2 নাম্বারের উত্তর কোনটা বলতো, 3-এর উত্তর কোনটা বলতো, কারণ নিজে অঙ্ক করতে পারেন না আপনি। যদি অঙ্ক এইটা যদি আপনি করতে না পারেন, তাহলে এর চাইতে বড় দুর্ভাগা কি হইতে পারে? উৎপাদন ব্যয় চ্যাপ্টারটা সৃজনশীলের জন্য যদি আপনি ভালো মতো পড়েন তাহলে এমসিকিউর এই সূত্রগুলো আপনার অটোমেটিক মাথায় গেঁথে যাবে। ওকে, আসেন পরবর্তী প্রশ্ন সমাধান করি। আমরা প্রশ্ন সমাধান করলাম 3টা, এই 3টাই আসছে উৎপাদন ব্যয় টপিক থেকে। উৎপাদন ব্যয়ের পরবর্তী যে টপিক সেটার নাম হচ্ছে বেতন মজুরি। দেখেন বেতন মজুরি যে প্রশ্নগুলো বেশ সহজ, এগুলো আমি আলোচনা না করি, এগুলোর উত্তর নিচে দেওয়া আছে, নিজেরা আপনারা পড়ে দেখবেন। আসলে আমি জাস্ট গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন আলোচনা করি, কারণ ক্লাসটা খুব বেশি লম্বা সময়ে নিব না। এমসিকিউ সব আমার ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, কিছু প্রশ্ন আপনারা নিজেরাই পারবেন। সো যেই কয়টা প্রশ্ন একটু কঠিন হতে পারে, জাস্ট সেই কয়টা প্রশ্ন আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি, তাহলে মনে হয় ক্লাসটা বেশি ফ্রুটফুল হবে আপনাদের জন্য। ওকে, আসেন 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 খেয়াল করেন আমরা যে ক্লাস করতেছি এটা কিসের ক্লাস? এটা হচ্ছে আমাদের টেস্ট পরীক্ষা পরবর্তী ফাইনাল রিভিশন ব্যাচের ক্লাস। এখানে জাস্ট আপনার 1,999 টাকা দিয়ে সবগুলো সাবজেক্টের আপনি এরকমের টেস্ট পেপার সমাধান, বোর্ড পরীক্ষার কোশ্চেন সমাধান খুব সহজেই পেয়ে যাবেন। সো যারা যারা চিন্তা ভাবনা করতেছি যে না টেস্ট পরীক্ষার পরে এবার একটু লেখাপড়া করাই লাগবে, তারা সিরিয়াসলি দ্রুত জয়েন হয়ে যাবেন আশা করি। আমাদের আগামী মার্চের 1 তারিখ থেকে পেইড ব্যাচের ক্লাস শুরু হবে। অলরেডি আমাদের এখানে ফাউন্ডেশন ব্যাচের এই ক্লাসগুলো চলতেছে। সো এই ফ্রি ক্লাসগুলো যারা করছেন তারা অবশ্যই সিদ্ধান্ত নিতে আশা করি দেরি এবং ভুল কোনোটাই করবেন না। আসেন কোয়েশ্চেন নাম্বার 7 এবং 8 খেয়াল করি। এই দুইটা প্রশ্ন হচ্ছে ফিফো পদ্ধতির, আরেকটা হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতির। মজুদ পণ্যের মূল্য নির্ণয় করতে বলা আছে। মাল খতিয়ান যে চ্যাপ্টারটা আমরা করি মজুদ পণ্যের হিসাব রক্ষণ, এই মজুদ পণ্যের হিসাব রক্ষণ থেকে আসা প্রশ্ন, এবং এই দুইটা প্রশ্নের সমাধান আমাদের সুন্দর মতো লিখে দেওয়া আছে। আশা করি এই সমাধান দুইটা দেখে আপনারা নিজেরাই করে নিতে পারবেন। তবে অনেকে পরীক্ষার হলে এই ভারযুক্ত গড় এটা নিয়ে হচ্ছে ঝামেলায় বেশি পড়েন। ভারযুক্ত গড়ের প্রশ্ন যদি আসে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এইটা শুরুতেই অ্যান্সার করার দরকার নাই, কারণ ভারযুক্ত গড়ের ক্ষেত্রে আপনাকে যখন আপনি প্রারম্ভিক উদ্বৃত্ত আর হচ্ছে ক্রয়
এই দুইটার পরিমাণকে আপনি যোগ করবেন, তারপরে এই দুইটার যে মূল্য সেটা যোগ করবেন, ভাগ করে গড় নির্ণয় করবেন। এইটা করতে পরীক্ষার হলে এই 8 নাম্বারের কোশ্চেনটা সমাধান করতে 2 থেকে 3 মিনিট লেগে যাবে। সো এই 2 থেকে 3 মিনিট যেখানে লাগতে পারে, এই কোশ্চেনটা আমরা এমসিকিউ অ্যান্সারের ক্ষেত্রে শেষের দিকে করার চেষ্টা করব। সো শুরুর দিকে যে 22টা 23টা আমরা শিওর পারবো সেটা আগে দিয়ে নেই, তারপরে হচ্ছে কিছু ক্রিটিক্যাল কোশ্চেন থাকে সেগুলো হচ্ছে একটু বুঝে বুঝে সমাধান করি, আর এরকমের 1টা 2টা প্রশ্ন আমরা ছেড়ে দিয়ে আসব, কারণ আমার সব পারার দরকার নাই। 30-এ 30 পাইতে গেলে একটু প্রেশার হয়ে যাবে, বাট যদি আপনি চিন্তা করেন 28 বা 29 পাবেন, আপনার উপরে প্রেশার কমে আসবে। সো পরীক্ষার হলে কখনোই যে এমসিকিউতে 30-এ 30 পাবো এই নিয়ত নিয়ে অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে না যাওয়াটাই উত্তম। অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে জাস্ট 1টা বা 2টা এমসিকিউ আপনি ছাড়ার চিন্তা ভাবনা করেন, তাহলে খেয়াল করবেন যে ওই 28-29টা আপনি খুব দ্রুতই ইজিলি মিলাই ফেলতে পারবেন। 1টা 2টা কঠিন প্রশ্ন, ট্রিকি কোশ্চেন পরীক্ষার হলে দেওয়াই থাকে আপনার সময় নষ্ট করার জন্য, যাতে অনেক সহজগুলো আপনি তাড়াহুড়াগুলো করতে গিয়ে যাতে ভুল করে ফেলেন। সো পরীক্ষকরা চায় এরকম প্রশ্ন সেট করতে যে যেটা দেখে আপনার অঙ্ক করতে মনে চাবে করবেন, সময় বেশি লাগবে, পরের দিকে সহজ প্রশ্ন তাড়াহুড়া করে আপনি তালগোল পাকায় ফেলবেন। এই কাজ করা যাবে না। সো অ্যাকাউন্টিংয়ের এমসিকিউ 30 পাওয়ার দরকার নাই, 28-29 পাওয়ার টার্গেট রাখবো। তার মানে 1টা বা 2টা এমসিকিউ এরকমের ছেড়ে দেওয়ার মানসিকতা রাখা লাগবে। আসেন পরবর্তী কোশ্চেন দেখি। নাম্বার 9, অংশীদারি ব্যবসায় থেকে আসা প্রশ্ন। বৈশিষ্ট্য অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য 2 জন। এ তো হ্যাঁ ভালো কথা, সঠিক কথা। চুক্তি লিখিত হওয়া অত্যাবশ্যকীয়, না চুক্তি লিখিত না হইলেও চলে, কারণ চুক্তিটা মৌখিক হতে পারে, মৌখিক হলেই চলে। তারপরে আমরা চুক্তিকে যদি লিখি সেটা ভালো, যদি চুক্তি না লিখি মুখে মুখেই থাকে তাতে কোনো আপত্তি কিন্তু নাই আমাদের। তারপর অংশীদারদের দায়ের পরিমাণ অসীম থাকে, এটা সঠিক। তার মানে সঠিক হচ্ছে কোনটা? 1 নাম্বার আর হচ্ছে 3 নাম্বার। সঠিক উত্তর পাবেন হচ্ছে আপনি খ নাম্বার অপশনে। আশা করি ক্লিয়ার, এটা বুঝতে পারছি কিনা, বুঝতে পারছি কিনা? ধরেন এই টাইপের প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমরা হচ্ছে যখন আমাদের মূল পেইড ব্যাচের ক্লাসগুলো হবে, আমরা হচ্ছে একদম বেসিক থেকে যেই তথ্যগুলো থাকবে সবগুলো আপনাদেরকে নোট আকারে সাজিয়ে দিব। থরলি রিডিং পড়বেন এবং দেখবেন এমসিকিউর লাইন বাই লাইন আপনার ইনশাল্লাহ কমন পড়ে যাবে পরীক্ষাতে। আসেন কোশ্চেন নাম্বার 10 দেখেন, বের করতে বলা আছে অংশীদারি ব্যবসায়ের উপাদান 9 কোনটি? অংশীদারি ব্যবসায়ের উপাদান 9 কোনটি? অংশীদারি ব্যবসায়ে একাধিক সদস্য থাকবে, এটা সঠিক, কারণ সর্বনিম্ন সদস্য লাগবে হচ্ছে 2 জন, আর সর্বোচ্চ সদস্য সংখ্যা কোথায়? 20 জনের ক্ষেত্রে। আর ব্যাংকিং হইলে কতজন? ব্যাংকিং হইলে লাগবে হচ্ছে 10 জন। যদি ব্যাংকিং অংশীদারি হয় তাহলে সর্বোচ্চ হচ্ছে 10 জন সদস্য, বাট সর্বনিম্ন লাগবে কত? মিনিমাম 2 জন। মুনাফা অর্জন করা, এটা অবশ্যই উপাদান। মূলধনের অনুপাতে মুনাফা বন্টন বাধ্যতামূলক, এই বক্তব্যটা সঠিক নয়, কারণ মূলধনের অনুপাতে আমরা মুনাফা বন্টন করি না, এটা বাধ্যতামূলক কিছু না। মূলধনের অনুপাতে বন্টন করা বাধ্যতামূলক না। আপনি কীভাবে বন্টন করবেন? যদি নিজেরা কোনো চুক্তি করে নেন সেই চুক্তির অনুপাতে বন্টন করবেন, চুক্তি যদি না থাকে সমানভাবে ভাগ করে দিলেই হচ্ছে। সো বাধ্যতামূলক এই বক্তব্যটা হচ্ছে ভুল। পারস্পরিক আস্থা বিশ্বাস থাকাই লাগবে। তাহলে যেটা উপাদান নয়, অর্থাৎ আমাদের এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কোনটা? উপাদান নয়, সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার গ নাম্বার অপশন হচ্ছে সঠিক উত্তর। আশা করি ক্লিয়ার। তারপর দেখেন পরবর্তী কোশ্চেন নাম্বার 11। এই টাইপের প্রশ্ন একটা প্রত্যেক বছর আসেই। কোন জায়গা থেকে আসে জানেন? ঋণের সুদ, এই জায়গাটা থেকে। দেখেন প্রশ্নের মধ্যে বের করতে বলছে অংশীদারি চুক্তির অবর্তমানে অথবা অংশীদারি চুক্তিতে যদি উল্লেখ না থাকে, চুক্তির অবর্তমানে বা চুক্তিতে যদি উল্লেখ না থাকে তাহলে প্রযোজ্য নীতিমালা কোনটি? মানে অংশীদার কোনটা পাবে? অংশীদার ও চুক্তিতে থাকুক আর না থাকুক, তার ঋণের উপরে যে সুদের হার 6%, এটা তারা বাধ্যতামূলকভাবে পাবেই। সো এই ঋণের সুদের প্রশ্ন বিভিন্ন প্যাটার্নে বিভিন্ন বোর্ড পরীক্ষাতে আসে, বাট ঋণের সুদ এই জায়গা থেকে একটা প্রশ্ন আপনি পাবেন, এটা কনফার্ম ধরে রাখেন। যেই বোর্ডেরই হন না কেন আপনি, এই ঋণের সুদ জায়গাটা থেকে প্রশ্ন আসবেই।
আসেন তারপরে আসি, পরবর্তী প্রশ্ন দেখব। অংশীদারি ব্যবসায়ের লাভ লোকসান আবন্টন হিসাব যেটা করা হয়, অংশীদারি ব্যবসায়ের লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট দিকের দফা কোনটা নির্ণয় করতে বলা আছে। অংশীদারি ব্যবসায়ের লাভ লোকসান আবন্টন হিসাব যেটা করা হয়, এই লাভ লোকসান আবন্টন হিসাবের যেটা ডেবিট পাশের মধ্যে আমরা যে উপাদানগুলো লিখি, অংশীদারদের বেতনের পরিমাণ দেখাই আমরা, তারপরে অংশীদারদের ঋণের সুদ যদি থাকে সেইটাকে আমরা দেখাবো, অংশীদার যদি কোনো কমিশন পায় সেই পরিমাণটা আমরা লিখব, আর হচ্ছে ক্রেডিট পাশে আর যদি মূলধনের সুদ থাকে সেটাও আপনি লিখবেন, মূলধনের সুদ সেটাও লিখবেন। ওকে, তাহলে ক্রেডিট পাশে বেসিক্যালি যাবে কোনটা, ক্রেডিট পাশে যাবে হচ্ছে উত্তোলনের পরিমাণ আর হচ্ছে উত্তোলনের সুদের পরিমাণ। উত্তোলনের সুদ যেই বিষয়টা এটা লিখতে হয় হচ্ছে ক্রেডিট পাশে। সঠিক উত্তর হবে হচ্ছে ঘ নাম্বার অপশন। ঘ নাম্বার, বেতন, ঋণের সুদ, মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, মূলধনের সুদ, কমিশন যা যা পাবে অংশীদাররা ব্যবসায় থেকে যা যা প্রাপ্য হবেন, যত কিছু তারা পাবেন, এই সব কিছুর পরিমাণকে লিখবেন কোথায়, সব লিখবেন হচ্ছে ডেবিট পাশে। আর অংশীদারদেরকে যা প্রদান করতে হবে, অংশীদাররা কি প্রদান করবে, উত্তোলনের উপরে সুদ প্রদান করবে, সেটাকে লিখতে হবে হচ্ছে ক্রেডিট পাশে। সো ডেবিট পাশের দফা অনেকগুলো, বাট ক্রেডিট পাশের দফা কিন্তু খুব বেশি নাই। আসেন পরবর্তী প্রশ্ন দেখব, কোয়েশ্চেন নাম্বার 13। এই 13 নাম্বার প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে সবাইকে দেখতে বলবো, সকল বোর্ডের জন্য এটা দেখার মতো একটা প্রশ্ন, কারণ হচ্ছে প্রশ্নটা পড়লেই আপনারা আশা করি বুঝবেন। আর এবছর সম্ভবত আপনারা এইচএসসি যারা যারা আছেন সবাইকে সকল বোর্ড সম্ভবত একই প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের। এইটা যদিও মাত্রই আলোচনার মধ্যে আসছে, কতটুকু কার্যকর হবে নট শিওর, তবে যদি এটা কার্যকর হয় তাহলে সবার জন্যই কিন্তু বেশ ভালো হবে, কারণ কিছু কিছু বোর্ডের প্রশ্ন অনেক কঠিন হয়, অনেক জঘন্য টাইপের প্রশ্ন করে, আবার অনেক বোর্ডের কোশ্চেন বেশ সহজ চলে আসে। সো সহজ এবং কঠিনের এই তারতম্যটা যদি না হয়ে সমস্ত বোর্ডের স্টুডেন্টরা যদি একই একটা প্রশ্নে পরীক্ষা দেয়, সেটা আশা করি সবার জন্যই বেশি ভালো। তো এটা যদি কার্যকর হয় স্টুডেন্টদের জন্যও ভালো, আমাদের জন্যও ভালো। আমাদের 9টা বোর্ডের প্রশ্ন খুঁজে খুঁজে সমাধান করতে হবে না, একটা সমাধান করলেই আমাদের শেখা হয়ে যাবে। আসেন এই যে প্রশ্নটা দেখবো আমরা, কোশ্চেন নাম্বার 13 নাম্বার প্রশ্নে দেখবেন অংশীদারদের চলতি হিসাব যেটা, এই চলতি হিসাবের ক্রেডিট দিকের উপাদান কোনটি এটি বের করতে বলা আছে। অংশীদারদের চলতি হিসাবটা সংরক্ষণ করতে হয় যখন মূলধনটা থাকবে হচ্ছে আপনার স্থির বা স্থায়ী। মূলধন যদি স্থির থাকে তখন এই স্থিতিশীল মূলধন পদ্ধতিতে রাখতে হয় আলাদা করে চলতি হিসাব। চলতি হিসাবের ডেবিট পাশে এবং চলতি হিসাবের ক্রেডিট পাশে যে যে উপাদানগুলো আসে সেগুলো দেখেন সুন্দর মতো আমি আপনাদেরকে নোট করে দিয়ে দিছি। সো এরকম যদি বুঝে বুঝে আপনি পড়তে পারেন, কোশ্চেন সমাধান করা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। দেখেন প্রশ্নে বের করতে বলছে ক্রেডিট দিকের উপাদান কোনটি। সো ক্রেডিট দিকের উপাদান খেয়াল করেন, ক্রেডিট দিকের উপাদানের মধ্যে মূলধনের সুদ থাকে, ক্রেডিট পাশের উপাদানের মধ্যে হচ্ছে অংশীদাররা যে মুনাফার অংশটা পায় সেটাও থাকে। অর্থাৎ খ নাম্বার এবং হচ্ছে ঘ নাম্বার দুটাই কিন্তু কোশ্চেনের উত্তর সঠিক। আর অংশীদারদের চলতি হিসাবে মূলধন কখনোই আসবে না, মূলধনের জন্য আমরা আলাদা হিসাব রাখতেছি, যেহেতু পদ্ধতিটা হচ্ছে স্থিতিশীল পদ্ধতি। স্থিতিশীল পদ্ধতিতে মূলধনের জন্য আলাদা হিসাব, অন্যান্য বাকি সকল দফার জন্য রাখতে হয় কোনটা, চলতি হিসাব। তো এই চলতি হিসাবের ক্রেডিট পাশে আসে হচ্ছে উত্তোলন, আসে হচ্ছে উত্তোলনের উপরে সুদ, এই যে নগদ অর্থের উত্তোলন অথবা পণ্যের উত্তোলন, অথবা যদি কোনো ক্ষতি হয় সেই দফাগুলো আসে হচ্ছে কোন পাশে, ডেবিট পাশে। এখন এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে দুইটা, খ নাম্বারও সঠিক, ঘ নাম্বারও সঠিক। কোশ্চেনটা যদি এমনভাবে করা হতো যে নিচের কোনটি ক্রেডিট দিকের উপাদান নয়, এই উপাদান নয় যদি শব্দটা দেওয়া থাকতো, উপাদান নয় বললে সঠিক উত্তর আপনি গ নাম্বার উত্তোলন দিয়ে আসতে পারতেন, কিন্তু প্রশ্নে দেওয়া নয় বলে দেওয়া নাই। প্রশ্নের মধ্যে কি বলে দেওয়া আছে, প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে যে ক্রেডিট দিকের উপাদান কোনটি। সো ক্রেডিট দিকের উপাদান আপনার মূলধনের সুদ এবং মুনাফার অংশ, দুটা উত্তরই যখন সঠিক
তো সেই ক্ষেত্রে যেহেতু খ নাম্বারটা আগে আসে, খ নাম্বারটা আপনি দাগায় দিয়ে আসতে পারেন। তবে এই রকমের একাধিক উত্তরের ক্ষেত্রে সাধারণত বোর্ড পরীক্ষার প্রশ্নে সবাইকেই নাম্বার দিয়ে দেওয়া হয়। তবে আপনারা রিস্ক না নিতে চাইলে প্রথমে যেটা দেওয়া থাকে সেটা দাগায় দিয়ে আসলে একটু রিস্ক ফ্রি থাকতে পারবেন আপনারা। আসেন সামনে এগিয়ে আমরা এরকমের আরও কিছু কোশ্চান খেয়াল করব। দেখেন আমরা অংশীদারি কারবারের কোশ্চান সমাধান করলাম, এবার আসবে হচ্ছে আমাদের শেয়ার ইস্যু থেকে প্রশ্ন। শেয়ার ইস্যুর টপিকগুলো অনেক সোজা। সো শেয়ার ইস্যুর এই প্রশ্নগুলো আপনারা নিজেরা একটু পড়বেন, আমি বিস্তারিত ব্যাখ্যায় এখন আপাতত যাচ্ছি না। আসেন এই যে আরেকটা প্রশ্ন দেখায় রাখি, এই যে শেয়ার অবহারের পরিমাণ কত হবে সর্বোচ্চ? 10%। এই কোশ্চেনটা সমস্ত বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই শেয়ার অবহারের পরিমাণ এটা প্রায় পরীক্ষাতে আসে। আরেকটা জিনিস এর সাথে মনে রাখবো আমরা, শেয়ার অধিহার যে বিষয়টা, শেয়ার অধিহার অর্থাৎ প্রিমিয়াম, শেয়ার অধিহারের জন্য কিন্তু কোনো নির্দিষ্ট হার নেই। অনেকের টেস্ট পরীক্ষাতে এই রকমের প্রশ্ন হয়তো বা আসছে যে শেয়ার অধিহারের পরিমাণ কত, আর প্রথম অপশনে 10% দেখে অনেকে দাগায় দিয়ে আসছেন। প্রশ্নটা অবহার দেওয়া না অধিহার দেওয়া, একটু দেখে শুনে উত্তর দাগাবেন। আশা করি ক্লিয়ার। আসেন সামনে গিয়ে আমরা এই টাইপের প্রশ্ন আরও কিছু সমাধান করা দেখব। তো আর হচ্ছে এই যে ক্লাসগুলো আপনারা করতেছেন, আজকে আমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের পরে আমাদের আগামীকালকেও আরও 2টা ক্লাস আছে। আগামীকালকে 28 তারিখ 2টা ক্লাস। আগামীকাল 28 তারিখ আপনি সন্ধ্যা 6:45 যাদের ইকোনমিক্স তারা করবেন, আর যাদের ইকোনমিক্স নাই তারা হচ্ছে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের ক্লাসে চলে আসবেন। অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের ক্লাসটা হচ্ছে আগামীকাল সেম টাইমে রাত 8:10 আগামীকাল অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের উপরে এরকমের টেস্ট পেপার সমাধান টাইপের ক্লাস হবে। একদম কন্টিনিউ 31 তারিখ পর্যন্ত আমাদের এই ক্লাসগুলো চলবে। সো যারা ক্লাস করছি তারা পরবর্তীতে জাস্ট এই রুটিন অনুযায়ী অবশ্যই বাকি ক্লাসগুলো আমাদের এই পেজ থেকে করে নেবেন। আসেন এখান থেকে এগুলো আর্থিক বিবরণীর প্রশ্ন, এগুলা বেশ সহজ। আমরা একটু সামনে যাই, আর একটা বা 2টা প্রশ্ন আমরা দেখব। ঢাকা বোর্ডের প্রশ্ন বেশ সহজ ছিল। আমরা এই কোশ্চেনটা একটু সমাধান করি। দেখেন তরল অনুপাতের আদর্শ মান জানতে চাইছে। তরল অনুপাত অনেকে আমরা ভুল করে যদি 2:1 দাগাই, তাহলে মনে রাখবো এইটা 2:1 কিন্তু হচ্ছে চলতি অনুপাতের ক্ষেত্রে প্রযোজ্য। আর এই তরল অনুপাত দ্বারা নির্দেশ করতেছে কাকে? তরল অনুপাত দ্বারা নির্দেশ করতেছে যেটার আদর্শ মান হচ্ছে 1:1, তড়িৎ সম্পত্তি ডিভাইডেড বাই চলতি দায়। অর্থাৎ যেটাকে আমরা তড়িৎ অনুপাত, তরল অনুপাত বা অগ্নি পরীক্ষা অনুপাত বলি, যার মাধ্যমে ব্যবসায়ী প্রতিষ্ঠানের তাৎক্ষণিক ঋণ পরিশোধ ক্ষমতা যাচাই করা হয়। আর চলতি অনুপাতের মাধ্যমে হচ্ছে স্বল্প মেয়াদী বা চলতি দায়ের পরিশোধ ক্ষমতা। সো একটা হচ্ছে চলতি দায়ের পরিশোধ ক্ষমতা, আরেকটা হচ্ছে তাৎক্ষণিক দায় পরিশোধের ক্ষমতা। এই জায়গাটাতে যাতে আমাদের প্যাস না লাগে আমাদের পরীক্ষার হলে একটু মনে রাখা লাগবে। তারপরে আসেন সামনে গিয়ে খেয়াল করব আমাদের একটা অনুপাত থেকে আসা একটা অঙ্ক, খুব সহজ। এটা একটু আমরা তাড়াতাড়ি করে সমাধান করে নেই, তারপরে গিয়ে আমরা একটু কঠিন টাইপের প্রশ্ন দেখব ময়মনসিংহ বোর্ডের আর হচ্ছে কুমিল্লা বোর্ড। ভাই কুমিল্লা বোর্ডের প্রশ্ন দেখাবো একটু পরে, দেখলেই দেখবেন যে প্রশ্নের ধরনটা কতটা টাফ ছিল। দেখেন পর আমরা যে কোশ্চেনটা সমাধান করছি, এখানে কোশ্চেন নাম্বার 27 আমাদের নির্ণয় করতে বলা আছে চলতি সম্পদ। এ তো অনেক সহজ। তারপরে 28 নম্বরে বলছে কার্যকরী মূলধন, এ তো আরও অনেক সহজ। ঢাকা বোর্ডের কোশ্চেন অনেক সহজ। সো অন্যান্য বোর্ড যারা কুমিল্লা বোর্ডের বা ময়মনসিংহ বোর্ডের বা চট্টগ্রাম বোর্ডের, তারা আফসোস করে যে ঢাকা বোর্ডের মতো প্রশ্ন হইলে আমাদের জন্য কতই না সহজ হইতো। সো এই অভিন্ন প্রশ্নপত্রে যদি এটা কার্যকর হয়, আশা করি সবার জন্যই সেটা ফ্রুটফুল হবে। চলতি সম্পদের পরিমাণ আসবে নগদের টাকা 90,000, আসবে মজুদ পণ্য 20,000, আসবে হচ্ছে প্রাপ্য হিসাব 40,000। এই 3টা উপাদান হচ্ছে আমাদের চলতি সম্পত্তি। যোগ করি আমরা 90,000 আর হচ্ছে 20,000 1,10,000, আর হচ্ছে 40 যোগ করলে হবে 1,50,000 টাকা। সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার অপশন 1,50,000। যখন কার্যকরী মূলধন আপনি বের করবেন তখন আপনার 2টা বিষয় লাগবে। একটা হলো চলতি সম্পত্তি, যেখান থেকে আপনি বিয়োগ করবেন চলতি দায়ের পরিমাণ। চলতি সম্পত্তি আমরা মাত্রই বের করে নিছি 1,50,000 টাকা। আর খেয়াল করবেন 2টা উপাদান দেওয়া আছে আপনার, একটা হচ্ছে প্রদেয় হিসাব, এটা হচ্ছে চলতি দায়, আর হচ্ছে এই যে ব্যাংক জমাতিরিক্ত, এটাও হচ্ছে চলতি দায়। তাহলে
ওইখানে হচ্ছে 25,000 আর এখানে হচ্ছে 50,000, এই দুটার যোগফল কত হয় 75,000 টাকা। এটাকে বলবো হচ্ছে আমরা কি চলতি দায়, ব্যাংক জমাতিরিক্ত আর হচ্ছে প্রদেয় হিসাব, জাস্ট বিয়োগ করে দিবেন, তার উত্তর চলে আসবে। 1,50,000 থেকে যদি আপনি 75,000 বিয়োগ করেন উত্তর হবে হচ্ছে বাকি 75,000 টাকা। সো এই টাইপের প্রশ্নগুলো সমাধান আপনি যদি সূত্রগুলো ভালো মতো শিখেন, অনুপাত বিশ্লেষণ চ্যাপ্টার থেকে, অনুপাত থেকে সৃজনশীলে মাস্ট একটা প্রশ্ন আসবেই। আর সৃজনশীলের প্রথম যে কোশ্চেনটা ক নাম্বারের ক্ষেত্রে এই টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। চলতি সম্পদ নির্ণয় করা, চলতি দায় বের করা, কার্যকরী মূলধন বের করা, এটা কয়ের জন্য বেশি ইম্পর্টেন্ট। আর ক্ষয়ের জন্য আপনি হচ্ছে মজুদ আবর্তন, দেনাদার আবর্তন, এগুলো ভালো মতো শিখতে পারেন। আর অনুপাত থেকে গ নাম্বারে মাস্ট বিনিয়োজিত মূলধন তো আসবেই। সো বিনিয়োজিত মূলধনটা খুব ভালো মতো সমাধান করবেন, তাহলে অনুপাত বিশ্লেষণ থেকে আসা এমসিকিউ 2টা বা 3টা এবং সৃজনশীলে 10-এ 10 আপনারা কনফার্ম করতেই পারবেন। সো এরকমের টপিক অনুযায়ী যে কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের ভালো মতো করা উচিত সেগুলো যেমন আমরা আপনাদের সাথে আলোচনা করব আমাদের পেইড ব্যাচের ক্লাসে, পাশাপাশি এরকমের কিছু শর্টকাট ট্রিক আপনাদেরকে জানিয়ে দিব যেটা আপনাদের দ্রুত সিলেবাসটাকে আয়ত্তে আনতে সহায়তা করবে। আসেন লাস্টের 2টা কোশ্চেন দেখি উৎপাদন ব্যয় চ্যাপ্টার থেকে। এখানে জিজ্ঞাসা করা হয়েছে উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রায় পরীক্ষাতেই মোটামুটি এটা প্রায় আসে। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের যে উদ্দেশ্য, এর মধ্যে প্রথম যেটা ব্যয় নির্ণয়, এটাকে বলা হবে প্রধান উদ্দেশ্য। মনে রাখবেন সবাই, প্রধান বা মূল উদ্দেশ্য। উৎপাদন ব্যয় হিসাবের প্রধান বা মূল উদ্দেশ্য হচ্ছে ব্যয় নির্ধারণ বা ব্যয় নির্ণয় করা। তারপরে হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ, এটা উদ্দেশ্য। আর হচ্ছে ব্যয় লিপিবদ্ধ করা। স্যার এই ব্যয় লিপিবদ্ধ করা এইটা কিন্তু কোনো উদ্দেশ্যের মধ্যে আসবে না, তাহলে উদ্দেশ্য হবে ব্যয় নির্ধারণ বা ব্যয় নির্ণয় এবং হচ্ছে ব্যয়ের নিয়ন্ত্রণ 1 এবং 2 যেটা দেওয়া আছে ক নাম্বার অপশনে। আর ব্যয়ের উপাদানকে আমরা হচ্ছে ব্যয়ের উপাদানের উপর ভিত্তি করে ব্যয়কে আমরা ভাগ করতে পারি হচ্ছে কত, ভাগ করতে পারি হচ্ছে 3 ভাগে। একটা হচ্ছে কাঁচামাল, আরেকটা হচ্ছে শ্রম বা মজুরি, আরেকটা হচ্ছে অন্যান্য ব্যয়ের পরিমাণ। আর এই প্রত্যেকটাকে আবার প্রত্যক্ষ পরোক্ষ 2 ভাগে বিভক্ত করা যায়। সো এই ছিল মোটামুটি আমাদের ঢাকা বোর্ডের প্রশ্ন। সবগুলো আমরা আলোচনা করি নাই, যেই কয়টা গুরুত্বপূর্ণ সেই কয়টা প্রশ্ন সমাধান করলাম। আর আমাদের এখানে অ্যান্সার দেওয়া আছে, আপনারা ক্লাস শেষে বাকি প্রশ্নটা পুরাটাই আশা করি পড়ে নেবেন, কারণ সহজ প্রশ্ন যেগুলো সেগুলো আপনারা নিজেরাই আশা করি সমাধান করতে পারবেন। টাফগুলো শুধু আমরা একটু ক্লাসে আপনাদেরকে ধরাই দিব, কারণ চেষ্টা করলে আপনারা পড়ালেখা তো পারেন, শুধু আপনাদেরকে একটু প্লেটটা সাজাই দিতে হবে, কি পড়তে হবে, কোন জায়গা থেকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে একটু ধরাই দিতে পারলে আপনারা এইচএসসি 26 ব্যাচ অনেক ভালো, আপনারা এইচএসসি 25 ব্যাচের মতো আশা করি আপনারা খারাপ রেজাল্ট করবেন না। এইচএসসি 25-এ রেজাল্টের যে বাজে অবস্থা গেছে, এইচএসসি 26 আশা করি খুব ভালো একটা কামব্যাক দিবে, কারণ তারা আগে থেকেই সচেতন। আর এইচএসসি 27-এর যারা আছেন, এইচএসসি 26-এর বড় ভাইদেরকে দেখে আপনারাও শিখেন, কারণ এইচএসসি 26 ব্যাচ দিয়ে হচ্ছে ফুল সিলেবাসের মানে পরীক্ষা শুরু হচ্ছে। 27 ব্যাচ আপনারাও চাইলে এই ফুল সিলেবাসের একটা ভালো পূর্ণাঙ্গ প্রিপারেশন যদি এখনও না নেওয়া হয়ে থাকে আপনার সমস্যা নাই, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব কিছুই আমাদের সমাধান করার জন্য মিশন A+2.0 কোর্সের আমাদের অলরেডি ভর্তি চলতেছে। যারা যারা আগ্রহী বা প্রয়োজন মনে করেন, যারা যারা সিরিয়াস লেখাপড়া করতে চান, তারা আশা করি দ্রুতই সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারবেন। আসেন ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন বলছিলাম, ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ, কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সমাধান করি, বাকিগুলো আমরা পরবর্তী নিজেরা করব। সমাপনী মজুদ কম দেখানো হলে, সমাপনী মজুদ কম দেখানো হলে কোনটাকে বেশি দেখাবে? সমাপনী মজুদ যদি কম দেখায় তাহলে যেটা বেশি দেখাবে সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। আর মনে রাখবেন, সমাপনী মজুদ যদি কম দেখায় তাহলে নিট লাভের পরিমাণকে হচ্ছে কম দেখানো হয়। সমাপনী মজুদ পণ্য কম হলে নিট লাভের পরিমাণ কম হয়, কিন্তু বেশি হবে কোনটা? বেশি হবে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। একদম মজুদ পণ্যের হিসাব রক্ষণ 8 নম্বর চ্যাপ্টারের অনেক ডেপথ থেকে আসা প্রশ্ন। কোশ্চেন নাম্বার 2, 3/15 আর হচ্ছে নিট 45, এটা বলতে কি বোঝায়? ব্যবসায় ঋণের খরচ বা বাট্টা মানে কেন্দ্রিক প্রশ্ন। এখানে এই নিট 45 দ্বারা বোঝানো হচ্ছে আপনাকে সমস্ত টাকা 45 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। দেখেন এই যে বলা আছে 45 দিনের মধ্যে অবশ্যই সকল দেনা আপনি কি করবেন? পরিশোধ করবেন। এইটা একটা কথা। এই 3/15 মানে হচ্ছে এই 15 দিনের মধ্যে যদি আপনি টাকাটা দিয়ে দেন তাহলে আপনাকে বাট্টা দিবে কত?
30%, সরি 3%, বাট্টা কত হবে 3%, তাহলে আপনি বাট্টা পাবেন হচ্ছে 3%, বাট্টা পাবেন 3%, তবে কত দিনে পরিশোধ করলে? এই প্রথম 15 দিনে। সো এই যে 1 নম্বরে যেটা বলা আছে 15 দিনে পরিশোধ করলে বাট্টা হবে কত? 3%, কিন্তু 45 দিনে পরিশোধ করলে কোনো বাট্টা হবে না, 45 দিনের মধ্যে সকল টাকা পরিশোধ করতে হবে। সো 1 আর হচ্ছে 3, 1 এবং 3, এটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে নিচের কোনটি অনার্থিক সুবিধা? বেতন মজুরি টপিক থেকে অনেক ডিপ থেকে আসা প্রশ্ন। বেতন মজুরির ক্ষেত্রে সহজ প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে মহার্ঘ ভাতা, এটা কমন প্রশ্ন, কিন্তু এই কোনটা আর্থিক আর কোনটা অনার্থিক সুবিধা, এইটা আপনার যদি ভালো মতো চ্যাপ্টারটা না পড়া থাকে, যদি আপনি বেতন মজুরি চ্যাপ্টার অ্যাভয়েড করে থাকেন এবং শুধু সৃজনশীল প্রশ্ন পড়লেই হবে না, আপনাকে এই পুরো চ্যাপ্টারের বেসিকটাও আপনার ক্লিয়ার থাকা লাগবে, কারণ এই অনার্থিক সুবিধা এইটা হচ্ছে বেসিক অংশের মধ্যে আলোচনা করা হবে। অনার্থিক সুবিধা সঠিক উত্তর হবে হচ্ছে চিকিৎসা সুবিধা। এই চিকিৎসা সুবিধার মানে হচ্ছে কর্মকর্তা বা কর্মচারীরা যদি অসুস্থ হয় তাদেরকে প্রতিষ্ঠান থেকে চিকিৎসার ব্যবস্থা করা হবে, কিন্তু এই চিকিৎসার জন্য কর্মীদেরকে কোনো টাকা দিতে হবে না। বাট এই চিকিৎসার ব্যয়টা তাহলে কে বহন করবে? চিকিৎসার ব্যয় বহন করবে কর্মীদের পক্ষে মালিক। তাহলে মালিক যে নগদ অর্থ খরচ করে কাদের প্রয়োজনে? কর্মীদের প্রয়োজনে, সেটাকে বলা হয় হচ্ছে অনার্থিক সুবিধা। অনার্থিক সুবিধা বলতে আমরা যেমন টিফিনের কথা বলতে পারি, যে কর্মকর্তা কর্মচারীরা কাজ করতেছে, আপনি দুপুরবেলা একটা টিফিনের ব্যবস্থা করতে পারেন, আপনি হচ্ছে বার্ষিক একটা পিকনিকের ব্যবস্থা করতে পারেন, অথবা যারা ভালো কাজ করতেছে তাদেরকে বিদেশ ভ্রমণ করাইতে পারেন, প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারেন, চিকিৎসা সুবিধা দিতে পারেন, যাতায়াতের ব্যবস্থা করতে পারেন, এই সবগুলাকেই বলা হবে হচ্ছে অনার্থিক সুবিধা। সো একটু ভালো মতো বেসিক কনসেপ্টগুলো যদি জানা না থাকে তো এরকমের ময়মনসিংহ বোর্ড টাইপের প্রশ্ন আসলে ভাই আপনাকে পস্তাইতে হবে। আসেন পরবর্তী কোশ্চেন দেখেন, কোনটা উৎপাদন ব্যয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না? উৎপাদন ব্যয় বিবরণীতে আসে কোন কোন দফা? যেগুলো উৎপাদনের সাথে সম্পর্কিত। উৎপাদনের সাথে সম্পর্কিত হলো যন্ত্রপাতি, উৎপাদনের সাথে সম্পর্কিত হচ্ছে পরোক্ষ কাঁচামাল, তারপরে পরোক্ষ মজুরি, যেটা নয় সেটা হচ্ছে ঋণের সুদ। ঋণের সুদ এটা হচ্ছে আয় বিবরণীতে আসবে, উৎপাদন ব্যয় বিবরণীতে আসবে না। তার মানে দেখেন একদম বেসিক কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু প্রশ্ন আপনাকে পরীক্ষার হলে নাচায় ছেড়ে দিবে। সো যদি নাচতে না চান পরীক্ষার হলে, তাহলে এরকমের কঠিন প্রশ্নগুলো ভালো মতো যদি শিখতে হয়, যেটা করতে হবে চ্যাপ্টারটা ভালো মতো রিডিং আপনাকে পড়ে নিতে হবে। আমাদের অনেকেরই অভ্যাস আছে যে আমরা হচ্ছে অঙ্ক বা সৃজনশীল অংশ এত বেশি প্র্যাকটিস করি, আমরা হচ্ছে ওই চ্যাপ্টারটা একবার রিডিং পড়েও দেখতে চাই না। বাট যারা যারা সিরিয়াস বা ভালো স্টুডেন্ট তারা এমসিকিউ অংশের মধ্যে সর্বোচ্চ ভালো ফলাফলের জন্য অবশ্যই চ্যাপ্টারটা ভালো মতো রিডিং পড়বেন। বাট চ্যাপ্টার রিডিং পড়তে গিয়ে আপনার প্রবলেম যেটা হতে পারে যে স্যার এত আলোচনা কোনটুকু পড়বো, কতটুকু পড়বো। এমসিকিউ অংশের জন্য বাছাই করা কয়েকটা লাইন সমাধান করলেই কিন্তু আমাদের জন্য এনাফ। আর সেই বাছাই করা লাইনগুলো ইনশাল্লাহ ক্লাসে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। আসেন এখান থেকে আরও কিছু প্রশ্ন আমরা সমাধান করি। একটু সামনে গিয়ে আসেন, এই যে শেয়ার ইস্যুর এই যে প্রশ্নটা, এইটা একটু সমাধান করি আমরা। শেয়ার ইস্যু থেকে আসা প্রশ্ন, শেয়ার ইস্যু থেকে প্রত্যেকটা বোর্ড পরীক্ষাতে এই টাইপের উদ্দীপক দিয়ে প্রশ্ন প্রায়ই আসে। দেখেন, রয়্যাল কোম্পানি লিমিটেড প্রতিটি 100 টাকা মূল্যের 30,000 তারা হচ্ছে শেয়ার নিয়ে নিবন্ধিত বা অনুমোদিত হচ্ছে, তাদের অনুমোদিত মূলধন এর 70% শেয়ার তারা 10% অধিহারে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করতেছে। প্রশ্ন হচ্ছে এখানে ইস্যুকৃত শেয়ার যতটুকু তার চাইতে অতিরিক্ত 40% আপনি কি আবেদন পাইছেন। তাহলে এই যে অতিরিক্ত আবেদন পাইছেন, আর এই অতিরিক্ত আবেদনের টাকা আবার কি ফেরত দেওয়ার ব্যাপার আছে। আসেন দেখি প্রশ্নে কি কি জানতে চাইছে। প্রথমে হচ্ছে মোট অধিহারের পরিমাণটা কত, এইটা বের করব আমরা। আর কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীতে নগদ তহবিলের পরিমাণ কত নির্ণয় করতে হবে। সাধারণত এত জটিল প্রশ্ন অন্যান্য বোর্ডগুলোতে না আসলেও ময়মনসিংহ আর কুমিল্লা বোর্ড তারা এই টাইপের প্রশ্ন করে স্টুডেন্টদেরকে একটু প্যাচে ডেফিনেটলি ফেলাই দিয়েছিল। আসেন এই প্যাচটা উদ্ধার করবেন কিভাবে আমি শিখাই দিচ্ছি আপনাদেরকে। এখানে প্রথমে আপনি নির্ণয় করে নেন যে আপনার এই ইস্যুকৃত শেয়ারের পরিমাণ কত। ইস্যুকৃত শেয়ার কতগুলো সেইটা আমরা আগে খুঁজে বের করি। ইস্যুকৃত শেয়ার,
ইস্যুকৃত শেয়ার যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা হচ্ছে অধিহারের পরিমাণটা নির্ণয় করতে পারবো, পাশাপাশি নগদ তহবিলের পরিমাণটাও খুব ইজিলি নির্ণয় করা সম্ভব হবে। আমাদের মোট অনুমোদিত শেয়ার ছিল 30,000। এই 30,000 শেয়ার এর মধ্যে আমরা ইস্যু করার জন্য দিচ্ছি কতটুকু, এই 70% শেয়ার আমরা হচ্ছে কি করব, ইস্যু করব 70%। তাহলে 30,000 শেয়ার এর 70% যদি আপনি নির্ণয় করেন আপনার পরিমাণটা আসবে হচ্ছে 21,000 শেয়ার। তাহলে এই 21,000 শেয়ার আমরা কি করছি, ইস্যু করতেছি। এই 21,000 শেয়ারের জন্য নগদ টাকা পাওয়া যাবে, 21,000 শেয়ারের বিপরীতে অধিহারের হিসাবটা আসবে। সো প্রথমে এইটা নির্ণয় করে নেওয়াটা জরুরি। তারপরে আসেন আমাদের অধিহারের পরিমাণটা যদি বের করতে চাই, অধিহারের পরিমাণ হবে 100 টাকা করে শেয়ার, 10% যদি অধিহার হয় তাহলে প্রত্যেকটা শেয়ারে অধিহার হবে কত করে, 10 টাকা। 10 টাকা করে হচ্ছে আমাদের শেয়ার অধিহারের পরিমাণ। শেয়ার অধিহারের পরিমাণ হচ্ছে টাকা 10। এই টাকা 10 দিয়ে আমরা শুধু গুণ করে দেই 21,000 শেয়ারকে। 21,000 শেয়ার ইন্টু 10 টাকা করে গুণ দেন, তাহলে আপনি পেয়ে যাবেন টোটাল অধিহারের পরিমাণটা কত আসে। 21,000 শেয়ার 10 টাকা করে গুণ দিলে উত্তর হবে 2,10,000। এই 21,000 শেয়ার 10 টাকা করে অধিহার গুণ দিলে 2,10,000 টাকা পাবো শেয়ার অধিহার। আশা করি ক্লিয়ার এটা আমাদের কাছে। তারপরে এবার নগদ তহবিলের পরিমাণ যখন বের করব, নগদ তহবিলের ক্ষেত্রে আমাদের টোটাল শেয়ারের পরিমাণ হচ্ছে কত, 21,000। এই 21,000 শেয়ার প্রত্যেকটার মূলধন বাবদ আমরা পাবো হচ্ছে 100 টাকা এবং অধিহার বাবদ পাবো হচ্ছে অতিরিক্ত 10 টাকা। তাহলে এই 21,000 শেয়ারকে যদি আমরা টোটাল কত 110 দ্বারা গুণ দেই, 21,000 শেয়ার এটাকে যদি আমরা 110 দ্বারা গুণ দেই তাহলে পেয়ে যাব আমাদের টোটাল নগদ তহবিলের পরিমাণ, অর্থাৎ 23,10,000 টাকা। 21,000 শেয়ার প্রত্যেকটার মূলধন হিসাবে 100 আর 10 টাকা হচ্ছে অধিহার, অর্থাৎ 110 দ্বারা যদি আপনি গুণ করেন তাহলে টোটাল নগদ তহবিলের পরিমাণটা যেটা উদ্বৃত্ত পত্রে দেখানো হবে হচ্ছে সম্পত্তির পাশে, উদ্বৃত্ত পত্রের সম্পত্তির পাশে নগদ তহবিলের পরিমাণ হবে হচ্ছে 23,10,000। সো এই টাইপের যে প্রশ্নগুলো এগুলো আমরা হচ্ছে বাকিগুলো আপনাদেরকে পড়ার জন্য দিয়ে রাখতেছি, নিজেরা একটু সমাধান করবেন। আমি হচ্ছে শেষ আর অল্প কিছু সময় নিয়ে আমরা একটা সৃজনশীল প্রশ্ন যদি দেখি সবাই মিলে। সৃজনশীল প্রশ্ন এমসিকিউ প্রত্যেকটারই উত্তর দেওয়া থাকবে পিডিএফে, সো পিডিএফ দেখে আপনি পড়তে পারবেন। আসেন আমরা যেটা বলছিলাম যে এই বছরের পরীক্ষার টেস্ট পরীক্ষার একটা কোশ্চেন আমরা সমাধান করব, সেটা হচ্ছে আমাদের এই বছরের নটরডেম কলেজের টেস্ট পরীক্ষার যে প্রশ্নটা হলো সেইটা। আসেন এই কোশ্চেনটা আমি দেখাই দিচ্ছি আপনাদের, বেশ গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটা যদি আপনি ভালো মতো সমাধান করতে পারেন বুঝে বুঝে, তাহলে এই প্রথম যেই দুইটা প্রশ্ন সৃজনশীল অংশে আবশ্যিক অংশ থেকে উত্তর আপনাকে করতেই হয় বাধ্যতামূলক, সেখানে এই টাইপের একটা এই প্যাটার্নের একটা প্রশ্ন ডেফিনেটলি আপনারা পাবেন। দেখেন এই প্রশ্নটা নটরডেম কলেজের পরীক্ষাতে যেমন আসছে, এই কোশ্চেনটা এর আগে যশোর বোর্ডে কিন্তু আসছিল, যশোর বোর্ড 2023। এটা অলরেডি একটা বোর্ড কোশ্চেন, যশোর বোর্ড 2023-এর প্রশ্ন নটরডেম কলেজের এবছরের টেস্ট পরীক্ষায় আসছে। সো বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধানের গুরুত্ব আশা করি আপনাদেরকে বুঝায় বলার অপেক্ষা রাখে না। সো নটরডেম কলেজ যদি বোর্ড কোশ্চেনকে ফলো করতে পারে তো আপনাকে অবশ্যই বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো ডেফিনেটলি ফলো করা উচিত, সমাধান করা উচিত। দেখেন এই কোশ্চেনের মধ্যে কি কি দেওয়া আছে, শেয়ার মূলধন দেওয়া, প্রাপ্য প্রদেয়, বেতন 11 মাস, এই জায়গাটা নিয়ে একটা সমন্বয় খেয়াল করেন। বেতন 11 মাস, টাকার পরিমাণ হচ্ছে 44,000 টাকা। জাস্ট আমি পুরো অঙ্কটাতে যেই যেই জায়গাতে প্রবলেম হতে পারে আপনাদের শুধু সেই জায়গাটা আলোচনা করি, বাকি সমাধান তো নিচে আমরা পাবোই। দেখেন 44,000 টাকা হচ্ছে বেতন, টোটাল কত মাসের জন্য, 11 মাসের জন্য দিছেন, তাহলে আপনি 44,000 টাকাকে এই 11 দিয়ে ভাগ করেন আর বাকি যে 1 মাস সেই 1 মাসের টাকা দিয়ে সম্পূর্ণ বছরের হিসাবটা মিলাই ফেলবেন। তাহলে 11 দিয়ে 44,000কে কাটলে টাকার পরিমাণ হবে হচ্ছে 4,000, অর্থাৎ আমাদের বকেয়া বেতনের পরিমাণ হবে হচ্ছে 4,000 টাকা। বকেয়া বেতনের পরিমাণ হবে হচ্ছে 4,000 টাকা। বকেয়া বেতন এটা আয় বিবরণীতে একবার যোগ করে দেখাবেন, আর বকেয়া বেতনকে দেখাবেন কোথায়,
চলতি দায় হিসেবে, বকেয়া বেতনের সমন্বয় যাবে চলতি দায়ের মধ্যে, আর হচ্ছে আয় বিবরণীতে বেতনের সাথে হবে হচ্ছে যোগ। এই একটা ছোট্ট একটা প্যাচ দেওয়া ছিল এখানে। তারপরে অ্যাজ ইউজুয়াল মজুদ পণ্য, ক্রয় বিক্রয়, মজুরি, বিজ্ঞাপন, জাহাজ ভাড়া আর হচ্ছে মজুরি, এইগুলা কিন্তু পণ্য ক্রয়ের সাথে আপনি যোগ করে দেখাবেন। মজুরি লিখলেও অনেকে জাহাজ ভাড়া কিন্তু ভুলে যেতে পারেন, জাহাজ ভাড়াটাকেও মজুরির সাথে যোগ করে দেখাবেন। তারপরে ভাড়া দেওয়া আছে, ঝামেলায় পড়বেন একটা, সেটা হচ্ছে স্যার এই যে বাট্টা দেওয়া আছে, এই বাট্টার বিষয়টা একটু বুঝে নেন। বাট্টা যেই ডেবিট পাশেরটা দেওয়া, ডেবিট পাশের বাট্টাটার নাম হচ্ছে প্রদত্ত বাট্টা। এটাকে আপনি লিখবেন পরিচালন ব্যয় অংশে, পরিচালন ব্যয় অংশের মধ্যে আপনি লিখবেন পরিচালন ব্যয়, অর্থাৎ যেখানে আপনি বিজ্ঞাপন, ভাড়া ইত্যাদি বিষয়গুলো যেখানে লিখবেন, সেই পরিচালন ব্যয়ের মধ্যেই প্রদত্ত বাট্টা অর্থাৎ ৮,০০০ টাকাকে দেখাবেন। তাহলে ঝামেলা হচ্ছে কোনটা নিয়ে? ঝামেলা হচ্ছে স্যার এই ৬,০০০ টাকা, এটাও তো স্যার বাট্টা, কিন্তু এই বাট্টাটাকে আপনি বলবেন প্রাপ্ত বাট্টা, যেটা ক্রেডিট পাশে দেওয়া থাকে, প্রাপ্ত বাট্টা। আর এই প্রাপ্ত বাট্টাকে আমরা কোথায় লিখব? আয় বিবরণীতে। তবে আয় বিবরণীতে এটাকে লিখতে হবে অপরিচালন আয় অংশের মধ্যে, অপরিচালন আয়। খুব ভালো মতো মনে রাখবেন, অপরিচালন আয় অংশে দেখাতে হবে প্রাপ্ত বাট্টাকে। প্রাপ্ত বাট্টার পাশাপাশি এই যে শিক্ষানবিশ সেলামি এইটাকেও দেখাইতে হবে কোথায়? অপরিচালন আয় অংশের মধ্যে। শিক্ষানবিশ সেলামির মধ্যে আবার ঝামেলাও দেওয়া আছে 2 বছরের জন্য। তাহলে 4,০০০ টাকা থেকে 2,০০০ টাকা হচ্ছে অগ্রিম, তাহলে এই বছরের অপরিচালন আয় অংশে দেখাবেন 2,০০০ টাকা। আর এই যে অগ্রিম শিক্ষানবিশ সেলামি হবে যে 2,০০০ অবশিষ্ট অগ্রিম শিক্ষানবিশ সেলামি, এটাকে দেখাতে হবে দায় পাশে। অগ্রিম শিক্ষানবিশ সেলামি এটাকে লিখবে হচ্ছে আমরা চলতি দায় অংশের মধ্যে। এই জায়গার সমন্বয়টা অনেকটুকু ট্রিকি, এটা যদি আপনি ভালো মতো না বুঝতে পারেন, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, খেয়াল করেন ভালো মতো। প্রথম কথা, স্যার প্রাপ্ত বাট্টা কোথায় যাবে? অপরিচালন আয় অংশে। শিক্ষানবিশ সেলামি কোথায় আসবে? অপরিচালন আয় অংশে। তাহলে অপরিচালন আয়ের মধ্যে 2টা বিষয় যাচ্ছে, প্রাপ্ত বাট্টা আর হচ্ছে শিক্ষানবিশ সেলামি। শিক্ষানবিশ সেলামি দেওয়া ছিল 2 বছরের জন্য, তাহলে 1 বছরের টাকাটা হচ্ছে আয়, আর বাকি 1 বছরের টাকা হবে কি? চলতি দায় হিসেবে দেখাতে হবে। অনাদায়ী পাওনা দেওয়া আছে, অনাদায়ী পাওনা সঞ্চিতিও দেওয়া আছে। দেখেন এখানের সমন্বয়ে যাওয়ার আগেই আপনি মোটামুটি 3-4টা ক্রিটিক্যাল জায়গা এখান থেকে খুঁজে পাচ্ছেন যেখানে ভুল হতে পারে আমাদের। আসেন সামনে গিয়ে আমরা একটু সমন্বয়টা দেখার চেষ্টা করি। দেখেন সমন্বয়ের মধ্যে যা যা বলে দেওয়া আছে। সমন্বয় অংশের মধ্যে প্রথম যে সমন্বয়টা দেওয়া ছিল যে সমাপনী মজুদ পণ্যের পরিমাণ 1,50,000, সমাপনী মজুদ পণ্য 1,50,000, যার মধ্যে 15,000 টাকা বিক্রিত পণ্য অন্তর্ভুক্ত রয়েছে যা ক্রেতাকে এখনো সরবরাহ করা হয় নাই। পণ্য বিক্রয় করছি কিন্তু এইটা এখনো সরবরাহ করা হয় নাই, তাহলে এইটাকে আমরা কোথায় কোথায় লিখব? সমাপনী মজুদ পণ্য যেই 2টা জায়গাতে যায়, সমাপনী মজুদ পণ্য প্রথমে আসবে হচ্ছে আয় বিবরণী অংশে, আর সমাপনী মজুদ পণ্য যাবে কোথায়? সমাপনী মজুদ পণ্য যাবে চলতি সম্পত্তি অংশে, আর্থিক অবস্থার বিবরণীতে। এই উভয় জায়গাতে সমাপনী মজুদ 1,50,000 থেকে এই 15,000 টাকাকে বিয়োগ করে বা বাদ দিয়ে দেখাতে হবে। তাহলে আয় বিবরণীর মধ্যে যখন সমাপনী মজুদ, সেখানে একবার বাদ দিবেন, আর যখন আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পত্তি, সেখানেও সমাপনী মজুদ পণ্য থেকে এটা বাদ দেওয়া হবে। তারপর বলা আছে উক্ত বছরের মোট অনাদায়ী পাওনার পরিমাণ। দেখেন এই 2 নাম্বার সমন্বয়টা দেখার জন্য আমরা আগের লাইন থেকে যদি আরেকবার দেখে আসি, আমাদের অনাদায়ী পাওনা রেওয়া মিলের মধ্যে কত দেওয়া আছে? দেখেন রেওয়া মিলে অনাদায়ী পাওনা দেওয়া আছে 3,000 টাকা, আর অনাদায়ী পাওনা সঞ্চিতি দেওয়া আছে 5,000। 3,000 টাকা অনাদায়ী পাওনা যেটা রেওয়া মিলে দেওয়া, সেটা হচ্ছে পুরাতন কুরিন। তাহলে পুরাতন কুরিনের পরিমাণ হচ্ছে 3,000, আর পুরাতন কুরিন সঞ্চিতি এর পরিমাণ দেওয়া আছে 5,000। 3,000 5,000 মনে রাখেন। দেখেন এখন যখন আমরা সমন্বয়টা করতে আসতেছি, সমন্বয়ের মধ্যে বলা আছে উক্ত বছরে মোট অনাদায়ী পাওনার পরিমাণ। উক্ত বছরের মোট অনাদায়ী পাওনার পরিমাণ বলা আছে কত হবে? 5,000 টাকা। এই জায়গাটা একটু ভালো মতো দেখবেন। আমরা একটু রেওয়া মিলের দফাটা এখানে লিখে রাখি। রেওয়া মিলে দেওয়া ছিল আমাদের
অনাদায়ী পাওনা দেওয়া ছিল 3000 টাকা, অনাদায়ী পাওনা এর পরিমাণ ছিল 3000, আর দেওয়া ছিল অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা পুরাতন, অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি এর পরিমাণ দেওয়া ছিল 5000 টাকা। এখন যে সমন্বয়টা বলা এটা সমাধান করবেন এখানে প্রতিষ্ঠানের মোট অনাদায়ী পাওনার পরিমাণ হবে, মোট পরিমাণই হচ্ছে 5000, তাহলে মোট যদি 5000 হয় আমাদের পুরাতন দেওয়া আছে কত 3000 টাকা, তাহলে নতুন আমাদেরকে রাখতে হবে কত, আর নতুন অতিরিক্ত রাখবো আর 2000 টাকা, যেহেতু মোট পরিমাণ বলা আছে 5000, এই 5000 টাকার মধ্যে আমাদের অলরেডি পুরাতন 3000 টাকা রেওয়া মিলে দেওয়া আছে, তাহলে নতুন করে যেটা রাখতে হবে নতুন পরিমাণটা হবে হচ্ছে 2000, টোটাল মিলে হবে হচ্ছে 5000 টাকা। তাহলে আমাদের হিসাবটা হবে এরকম, আমাদের পুরাতন অনাদায়ী পাওনা 3000 যোগ নতুন অনাদায়ী পাওনা 2000, মোট অনাদায়ী পাওনার পরিমাণ হচ্ছে 5000 টাকা। তারপর এই অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 5% সঞ্চিতি, প্রাপ্য হিসাবের পরিমাণ যত সেখান থেকে এই 2000 টাকা বাদ দিবেন, তারপরে পার্সেন্টেজ করে অনাদায়ী পাওনা সঞ্চিতি, আর সবার শেষে হচ্ছে এই পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতিকে বিয়োগ করে দেখাতে হবে। প্যাচটা লাগতে পারে জাস্ট এই 5000 টাকার জায়গায়, যে পুরাতন অনাদায়ী পাওনা 3000, নতুন অনাদায়ী পাওনা যদি ভুল করে আপনি 5000 লেখেন এই জায়গাতে আপনি আটকে যেতে পারেন। তাহলে যেহেতু প্রশ্নে মোট বলে দেওয়া আছে, মোট দেওয়া থাকার কারণে নতুনটাকে ধরতে হবে হচ্ছে 2000 টাকা। আশা করি এই জায়গাটা ভালো মতো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা সবার কাছে। প্রশ্নে আরও সমন্বয় দেওয়া আছে মুনাফাবিহীন বিক্রয়, মুনাফাবিহীন বিক্রয়, ক্রয় থেকে একবার বাদ যাবে, বিক্রয় থেকে একবার বাদ যাবে, খুব একটা জটিল তেমন কিছু না। বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ ক্রয় থেকে বাদ যাবে, আর হচ্ছে বিজ্ঞাপনের সাথে গিয়ে যোগ হবে। আর এই 4টা সমন্বয়ের পরে আপনাকে বের করতে বলছে চলতি সম্পদের পরিমাণ, প্রতিষ্ঠানের মোট মুনাফা বা মোট ক্ষতির পরিমাণ, আর হচ্ছে মোট মুনাফা ধরে নিয়ে নিট মুনাফা বা নিট ক্ষতির পরিমাণ। অর্থাৎ এই জায়গাতে আমাদের বিশদ আয় বিবরণী অংশ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা আছে কিনা এইটা আমরা একটা ভালো টেস্ট দিতে যাচ্ছি। আর তার পাশাপাশি এই আর্থিক অবস্থার বিবরণীর চলতি সম্পদ অংশ, এটা অপেক্ষাকৃত সহজ। আসেন আমরা এই কোশ্চেনটার সমাধান কেমন হবে সেইটা একটু চোখ বুলানোর চেষ্টা করি। দেখেন আমাদের এখানে সমাধান করে দেওয়া আছে, নিজেরা পরবর্তীতে পিডিএফ দেখে করে নেবেন, বাট আমি আপনাদেরকে জাস্ট বুঝাই দিচ্ছি কোন জায়গাটাতে ভুল হতে পারতো আমাদের। যখন আমরা চলতি সম্পত্তির পরিমাণ নির্ণয় করব, নগদ ব্যাংকে জমা খুব সহজভাবে আমরা বসাইতে পারবো। সমাপনী মজুদ পণ্য এই যে 1,50,000, এখান থেকে এই অসরবরাহকৃত পণ্য যে পরিমাণটা 15,000 টাকা, এইটাকে বিয়োগ করে দেখাতে হবে। অসরবরাহকৃত পণ্য সমাপনী মজুদ থেকে বিয়োগ করে সমাপনী মজুদের পরিমাণ দেখাবো। তারপরে প্রাপ্য হিসাব অর্থাৎ দেনাদার, দেনাদারের পরিমাণ আমাদের অঙ্কে দেওয়া আছে 1 লক্ষ টাকা। এখান থেকে আমরা বিয়োগ করব অনাদায়ী পাওনা অর্থাৎ নতুন যে পরিমাণটা, নতুন পরিমাণটা হচ্ছে 2000 টাকা, বিয়োগ করলে আপনার বিয়োগফল আসে 98,000। আর এই 98,000 টাকা এর সঞ্চিতি রাখতে বলছিল কত 5%, ক্যালকুলেশন করলে আপনার এই পরিমাণটা চলে আসবে। তাহলে এই নতুন অনাদায়ী পাওনার পরিমাণ 2000, এই জায়গাটা সবাই একটু ভালো মতো খেয়াল রাখবেন। তাহলে এই পর্যন্ত যোগ করলেই আপনার চলতি সম্পত্তির পরিমাণ এতটুকু আমরা বের করলাম। বছরের শেষে কোন পর্যন্ত প্রাপ্য হিসাবগুলোকে যোগ বিয়োগ করলাম, আর দেখি কিছু আছে কিনা। ওকে, এই পর্যন্তই ছিল আমাদের চলতি সম্পত্তির উপাদানগুলো। তাহলে দেখেন চলতি সম্পত্তি অংশে খুব বেশি কিছু না, নগদ, সমাপনী মজুদ আর প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবে ভুল হতে পারতো নতুন অনাদায়ী পাওনার পরিমাণে। এটা যদি বুঝে থাকি, আসেন খ নাম্বার অংশ এবং গ নাম্বার অংশ এই দুইটার মনোযোগ দিয়ে খেয়াল করি আমরা। এই খ নাম্বার অংশে যেখানে আপনি বের করবেন কিসের পরিমাণ, মোট মুনাফা যেখানে নির্ণয় করতে বলা আছে। সো মোট মুনাফা অংশে বিক্রয় থেকে মুনাফাবিহীন বিক্রয় এটা যেমন বাদ যাবে। তারপরে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সময়, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সময় এই যে সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য দেখাচ্ছি কত 1,35,000। কিভাবে সমাপনী মজুদ পণ্য 1,50,000 টাকা থেকে 15,000 টাকার যে অসরবরাহকৃত এইটাকে বিয়োগ করে আমরা সরাসরি 1,35,000 টাকা এই জায়গাতে বসাইছি। আশা করি এটা বুঝছি আমরা।
তারপরে এখানে খেয়াল করেন পণ্য ক্রয় থেকে বিনামূল্যে পণ্য বিতরণ বাদ দিব, আর হচ্ছে মজুরি এবং হচ্ছে জাহাজ ভাড়া, এই বিষয়গুলো লিখলেই আপনার মোট লাভের পরিমাণ চলে আসবে। এখানে ঝামেলা হতে পারে কোন কোন জায়গায়, মুনাফাবিহীন বিক্রয়, এইটা ভালো মতো বুঝে নেওয়া। তারপরে খেয়াল করে দেখেন মুনাফাবিহীন বিক্রয় এখানে কত, 10,000 টাকা। মুনাফাবিহীন বিক্রয় এটা কিন্তু পণ্য ক্রয় থেকেও বাদ যাবে, পণ্য ক্রয় থেকেও বাদ যাবে মুনাফাবিহীন বিক্রয়। মুনাফাবিহীন বিক্রয় 10,000 টাকা, এটা পণ্য ক্রয় থেকেও বাদ যাবে। তাহলে 2,80,000 থেকে 10 বাদ দিয়ে 2,70,000, আর বিনামূল্যে পণ্য বিতরণ শুধু ক্রয় থেকে বাদ যাবে 8,000 টাকা। টোটাল এই জায়গাতে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে প্রারম্ভিক মজুদ পণ্য এখানে আপনি যোগ করে লিখতেছেন, পাশাপাশি মজুরি জাহাজ ভাড়া এগুলাকে যেমন যোগ করবেন, আর সর্বশেষে শুধু বাদ দিব কোনটাকে, সমাপনী মজুদ পণ্যের পরিমাণটাকে বাদ দিলে আসবে টোটাল বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট লাভের পরিমাণ। জাস্ট এই প্যাটার্নে করলে আশা করি অঙ্কটা আমরা সমাধান করে ফেলতে পারবো। সো সমন্বয়ের জায়গাগুলো যাতে ভুল না হয় সেটা একটু খেয়াল রাখবেন সবাই। আসেন লাস্ট আমরা একটা বিষয় দেখে শেষ করি ক্লাস আমাদের। এখানে আমরা নির্ণয় করতে চাচ্ছি মোট লাভের পরিমাণ। মোট লাভের পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে মোট মুনাফা যেটা প্রশ্নে দেওয়া, সেখান থেকে আমরা হচ্ছে পরিচালন ব্যয়ের পরিমাণগুলোকে বিয়োগ করব। পরিচালন ব্যয় অংশে বেতন এর সাথে বকেয়া ছিল এক মাসের বকেয়া বেতন 4,000 টাকা যোগ করে নিতে হবে। বিজ্ঞাপনের সাথে বিনামূল্যে যে পণ্য বিতরণ ছিল এইটাকে আপনার যোগ করে নিতে হবে, বিনামূল্যে পণ্য বিতরণ। তারপরে আমরা যেটাকে পরিচালন ব্যয় অংশে দেখাচ্ছি বাট্টা, এটার নাম লেখা উচিত প্রদত্ত বাট্টা। তাহলে প্রদত্ত বাট্টা দেখাতে হবে কোথায়, পরিচালন ব্যয় অংশে। আসেন আমাদের পরবর্তী পৃষ্ঠায় গিয়ে আমাদের ক্লাসের শেষ অংশটুকু দেখি আমরা। এই জায়গাতে আর যে দফাগুলো দেওয়া আছে এগুলো অলরেডি আমরা চলতি সম্পত্তি অংশের মধ্যে আলোচনা করছি। অনাদায়ী পাওনা যেটা আমাদের পুরাতন 3,000, নতুন অনাদায়ী পাওনা এর পরিমাণ হবে হচ্ছে 2,000 টাকা। অনাদায়ী পাওনা সঞ্চিতি 4,900, এখান থেকে আর বাদ দিবেন পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, তাহলে আসবে টোটাল অনাদায়ী পাওনার পরিমাণ। আর হচ্ছে পরিচালন ক্ষতি বা পরিচালন অন্যান্য আয় অংশের মধ্যে বাট্টা অর্থাৎ প্রাপ্ত বাট্টা যেটা, এইটা লিখবো আমরা। আর শিক্ষানবিশ স্যালামি থেকে 1 বছরের অগ্রিম টাকাকে বিয়োগ করে দিব। 4,000 টাকা থেকে 2,000 বাদ দিলে 2,000 টাকা হবে শিক্ষানবিশ স্যালামি। এই পর্যন্ত যোগ বিয়োগ করে আপনি পেয়ে যাবেন নিট মুনাফার পরিমাণ। এই অংশে ঝামেলা হতে পারে আপনার অনাদায়ী পাওনা অংশের যেই অংশটুকু, এইটা একটু যদি ভালো মতো বুঝেন প্র্যাকটিস করেন, এই টাইপের সমন্বয় পূর্ণাঙ্গ সমন্বয় ম্যাক্সিমাম ক্ষেত্রে বোর্ড পরীক্ষাতে এখান থেকে একটা বা দুটা লাইন তুলে দেয়, বাট নটর ডেম কলেজ যে কাজটা করছে যে পূর্ণাঙ্গ কোশ্চানটাই তারা দিছে। সো এই পুরা বিষয়টা যদি আপনি শিখে রাখেন তাহলে আমাদের আয় বিবরণী অংশ অথবা আমাদের আর্থিক অবস্থা বিবরণী অংশের চলতি সম্পত্তি অংশে আমাদের অনাদায়ী পাওনা নিয়ে ঝামেলা আশা করি আর থাকবে না। আর শিক্ষানবিশ স্যালামি এবং হচ্ছে প্রাপ্ত বাট্টা এগুলো যে অপরিচালন আয় অংশে আসে এগুলো একটু ভালো মতো আমাদেরকে মনে রাখা লাগবে। আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে তাহলে অপরিচালন ব্যয় অংশে কি কি আসবে। অপরিচালন ব্যয় অংশে আসবে হচ্ছে শিক্ষানবিশ ভাতা, তারপর হচ্ছে ঋণপত্রের সুদ, এগুলো আসবে হচ্ছে অপরিচালন ব্যয় অংশের মধ্যে, অথবা অগ্নি বিনষ্টজনিত ক্ষতি অপরিচালন ব্যয় অংশের মধ্যে আসবে। অপরিচালন আয় যেগুলো প্রতিনিয়ত ঘটে না, আর অপরিচালন ব্যয় যেগুলো প্রতিনিয়ত ঘটে না, আর যেগুলো নিয়মিত ঘটে সেগুলো পরিচালন অংশের মধ্যে আসবে। সো আজকে আমরা এই পর্যন্তই ক্লাস রাখতেছি, এর বেশি আর আলোচনা না করি। আমাদের পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে চেষ্টা করব আমাদের নটর ডেম কলেজেরই পরবর্তী যেটা কোশ্চেন নাম্বার 2 সৃজনশীল অংশের 2 নাম্বার প্রশ্ন যেটা, সেটা সমাধান করতে, যেখানে হচ্ছে আমাদের সংরক্ষিত আয় বিবরণী অংশ, শেয়ার লভ্যাংশ, সাধারণ সঞ্চয়ীতে স্থানান্তর, শেয়ার অধিহারের অবলোপন ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা থাকবে। পাশাপাশি আমাদের অন্যান্য যে টপিকগুলো যেমন নগদ প্রবাহ বিবরণী খুব সহজ, বাট আমরা নতুন যেহেতু শর্ট সিলেবাসের মধ্যে ছিল না, এটা বিগত বছরের বোর্ড কোশ্চেন আমরা সমাধান করতে পারছি না। সো বিগত বছরের অনেক আগের বোর্ড কোশ্চেন খুঁজে বের করে নগদ প্রবাহ বিবরণী, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি, এই 2টা সহজ চ্যাপ্টারের কিছু সৃজনশীল ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে সমাধান করব। সো সবাই এই পর্যন্ত, তাহলে আমরা আজকে এখানে বিদায় নেই। এই পর্যন্ত যা যা পড়লাম আমরা
এটা পিডিএফটা দেখে সুন্দর মতো আপনারা সমাধান করবেন। আর যে কাজটা করবেন, আগামী ক্লাস থেকে একটু উপস্থিতি সংখ্যা বাড়ানোর চেষ্টা করবেন। সবার কাছ থেকে সবার সুস্থতা আর লেখাপড়ার প্রতি আগ্রহ, এইটা কামনা রেখে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।